সকাল 7টা থেকে রাত 7টা না 10টা পর্যন্ত। বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি সভাপতির সমাপনী বক্তব্য প্রদান, একই সাথে বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি বার্ষিক প্রতিবেদনগুলো সম্মানিত অতিথিবৃন্দের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সভাপতির সমাপনী বক্তব্য, একই সাথে বার্ষিক প্রতিবেদন, প্রধান শিক্ষক বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত জেলা প্রশাসকের প্রতিনিধি, সহকারী কমিশনার জনাব মোবাশ্বেরা সিদ্দিকা, মঞ্চে উপবিষ্ট আছেন জেলা শিক্ষা কর্মকর্তা, প্রভাতী ও দিবা শিফটের সহকারী প্রধান শিক্ষক এবং অবসরপ্রাপ্ত প্রাক্তন দুজন শিক্ষক জনাব প্রবীর কুমার পাল এবং নিখিল চন্দ্র বসু এবং আমার সিনিয়র শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আসলে আজকের অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন ঘটেছে, এটা বলা যাবে। যেহেতু শীতের দিন, শীতের বেলা সময় কম পেয়ে যাচ্ছি আমরা। আর যেহেতু বার্ষিক প্রতিবেদনটা আসলে অনুষ্ঠানের প্রথমে উপস্থাপন করলে আমাদের কি ঘাটতি আছে, কি প্রয়োজন, কি সমস্যা, এগুলোর উপর ভিত্তি করে যারা আসেন মেহমান তারা এই ব্যাপারে আলোচনা করতে পারে। সেহেতু আমাদের সেই সময় নেই এবং আমাদের প্রাণের দাবি ছিল যে জেলা প্রশাসক মহোদয়, বিদ্যালয়ের অভিভাবক, বিদ্যালয়ের সভাপতি আমাদের এখানে আসবেন, আমাদের কথাগুলো শুনবেন। কিন্তু বর্তমান জাতীয় নির্বাচন উপলক্ষে স্যার এত ব্যস্ত, স্যার আমাকে ফোন দিয়েছিলেন, আমিও স্যারকে ফোন দিয়েছিলাম, স্যার আবার কল ব্যাক করেছিলেন, কিন্তু তার সময়টা এত স্বল্পতা যে তিনি সময় দিতে পারছেন না। যেহেতু আমি আজকের যে বার্ষিক প্রতিবেদন এ ব্যাপারে বেশি কিছু উচ্চারণ করব না, যেন না যে এখানে আমার যে দাবিগুলো ছিল, যে বিষয়গুলো ছিল, সেগুলো যদিও আমাদের অভিভাবকদের এবং শিক্ষার্থীদের জানা দরকার। আজকে যে মহতী আয়োজনের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে যে বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পাঠ করছি, সে বিদ্যালয়টি 2017 সালে 100 বর্ষ অতিবাহিত করেছে। তাই আনন্দের সাথে বিদ্যালয়ের পূর্বের কিছু কথা বলা প্রয়োজন বলে আমি মনে করছি। বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী জানা যায় যে 1918 সালে বিদ্যালয়টি প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্থাপিত হয় এবং 1924 সালে মাইনর স্কুল হিসেবে আত্মপ্রকাশ করে। তখন থেকেই ধীরে ধীরে অগ্রসর হতে থাকে এই সম্প্রসারিত কর্মকাণ্ড। এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় এবং শিক্ষক মণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় 1938 সালে বিদ্যালয়টি একটি পূর্ণাঙ্গ ইংরেজি উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ সময় দশানী গ্রামের বাবু গোপাল চন্দ্র বিশ্বাস বিদ্যালয়ের উন্নয়নের জন্য এককালীন বিপুল অঙ্কের টাকা অনুদান হিসাবে প্রদান করেন এবং তার বোন মনমোহিনী এর নাম অনুসারে বিদ্যালয়ের নাম মনমোহিনী উচ্চ ইংরেজি বালিকা বিদ্যালয় রাখা হয়। যাদের জমিতে বিদ্যালয়টি দাঁড়িয়ে আছে তাদেরকে বিনম্র শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি। 1947 সালে দেশ বিভাগের পর স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টিকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হয়। আসলে এটা পড়তে গেলে ব্যাপক সময় লাগবে, আমি এখানে চুম্বক অংশ আলোচনা করছি। আসলে এত বড় জেলা সর্বোচ্চ অর্থাৎ দুটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি বালক এবং সরকারি বালিকা বিদ্যালয়, এখানে দেখেন শিক্ষার্থীদের খেলাধুলার জন্য, শরীর চর্চার জন্য কোনো মাঠ নেই। আমরা এখানে 400 মিটার 800 মিটার যে দৌড়, এগুলো আমাদের পরিত্যাগ করতে হচ্ছে। এবছর আমরা যে ব্যাডমিন্টন অন্য আন্ত খেলাগুলো পার্শ্ববর্তী একটা যে অফিসার্স ক্লাব আছে ওখানে পরিচালিত করতে হচ্ছে। প্রয়োজন একটা স্কুলের সবচেয়ে বড় মাঠ, কিন্তু আমরা সে মাঠের সেই সুযোগ আমাদের নেই। এদিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমি এখানে বেশি দিন হয় না আসছি এবং আমার একটা নিজস্ব থিম আছে। আমার কথা হলে 6 পিরিয়ড শিক্ষার্থীরা লেখাপড়া করার পক্ষে আমি নই। শিক্ষার্থীরা পড়াশুনো করবে তিন পিরিয়ড অর্থাৎ 3 ঘন্টা। এত বেশি কিছু পড়ার তাদের দরকার নেই, পড়বে অল্প, তো মনের বিকাশ, মনের মাধুরী মিশে অন্য যে বিষয়গুলো স্কুলে যে দরকার সেগুলো তাদের প্রয়োজন। এটা আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত। এখানে আর একটা বিষয় বলেছেন যে এই যে আজকে দেখো তোমাদের মতো একজন নারী জেলা প্রশাসকের প্রতিনিধি হয়ে এখানে আসছেন। তিনি একদিন তোমাদের মধ্যে ছোট ছিলেন, তিনি তার অধ্যবসায়, তার মেধা, তার শ্রম দিয়ে আজ এ পর্যায়ে পৌঁছেছে। হয়তো ভবিষ্যতে তার উচ্চ পর্যায়ে যাবে।
এই জন্য আমি একটা চেয়েছি সব সময়ের জন্য আমার এখানে প্রাক্তন শিক্ষার্থী যারা সদ্য, যেমন আমাদের এই বিদ্যালয়ে একজন শিক্ষার্থী সদ্য খুলনা ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে যোগদান করেছে, আমি চাচ্ছি যে তাদেরকে এখানে এনে তোমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য, কিন্তু সেই সুযোগটা আমাদের হয়নি। তবে এখানে 1800 শিক্ষার্থী রয়েছে। এখানে আমাদের যথেষ্ট সমস্যা রয়েছে, যেমন রয়েছে আমাদের সুপেয় পানির অভাব। আমি চেষ্টা করেছি আসার পরে, আমি বিভিন্ন সংস্থায় দৌড়দৌড়ি করেছি একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য। আমি জেলা পরিষদে গিয়েছি, আমি স্বাস্থ্য হেলথ ওখানে গিয়েছি এবং জেলা প্রশাসকের মাধ্যমে আমি চেষ্টা করেছি। আগে যে জেলা প্রশাসক মহোদয় ছিলেন, এত বড় একটা স্কুল, এখানে একটা বর্তমান আধুনিক যুগে কোনো ডিজিটাল কম্পিউটার ল্যাব নেই, এটা বড় ব্যথিত করেছে আমাকে। আমি আগের জেলা প্রশাসকের কাছে গিয়েছিলাম, উনি একটা দরখাস্ত পাঠিয়েছিলেন, তার মধ্যে একটা দরখাস্ত পাঠিয়েছিলাম তথ্য যোগাযোগ মন্ত্রণালয়। আমি গত 4 দিন আগে খবর পেয়েছি হয়তো আমাদের জন্য একটা কম্পিউটার ল্যাব আসবে ইনশাল্লাহ, সেখান থেকে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এখন কমিশনার মহোদয় একটা কথা বলেছেন, উনি কথাটা কোট করেছেন প্রাক্তন জেলা প্রশাসক মহোদয়। এ বিষয়ে স্যার অত্যন্ত আন্তরিক ছিলেন। ওনার সাথে আমরা আমাদের ফ্যামিলির মতো কথা বলেছি। আমাদের বিদায়ের আগে উনি এখানে আমাদেরকে প্রায় 2 ঘন্টা আমাদের স্কুলে সময় দিয়েছেন। যে কথাগুলো বলেছেন, বাগেরহাট লেখাপড়ায় অনেক পিছিয়ে আছে। কেন পিছিয়ে আছে এর কারণ খোঁজা দরকার। আজ থেকে 10 বছর 15 বছর আগে আমরা খুঁজতাম সরকারি স্কুল এবং 2 সরকারি স্কুলে থেকে কতটা ছেলে মেডিকেলে চান্স পেয়েছে, কতটা ছেলে মেয়ে বুয়েটে চান্স পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এখন দেখতে গেলে আতসী কাজ দিয়ে খুঁজতে হয়। কেন? বাগেরহাটে আমি দায়ী করব অভিভাবকদের, দায়ী করব আমাদের শিক্ষা ব্যবস্থার। অভিভাবকরা ছুটছে জিপিএ 5-এর পিছনে, কিন্তু একজন সন্তানকে, একজন শিক্ষার্থীকে জিপিএ 5-এর পিছনে না দৌড়ে তাকে যদি ভালো মানুষ হিসেবে গড়ে তোলা হয়, তাকে যদি মূল বইটা পড়ানো হয়, তাহলে কিন্তু সে আগাতে পারতো। সেই অবস্থা থেকে আমরা নেই। আমি বলা ঠিক না। এখানে শুধু আমি দেখেছি, বাগেরহাটে দেখেছি অভিভাবকদের শুধু 2টো কথা সন্তানদের প্রতি লেখাপড়ার ব্যাপারে, 2টো কথার বাইরে আরও কোনো কথা নাই। একটা কথা হয়েছে তুই পড় আর তুই খা, অর্থাৎ খাবার জন্য জোর করে আর পড়ার জন্য জোর করে। ওর জন্য একটা মানসিক অবস্থা আছে, এটার দিকে মা বাবা কখনো তাকায় না, তাকাবার সুযোগও নেই। সন্তানকে পড়তে দিয়ে পাশের রুমে এসে মা বাবা হয়তো টিভি দেখছে, চ্যানেল ঘুরাচ্ছে, বাচ্চাকে পড়তে কিভাবে সেই বাচ্চা পড়বে বলেন? পড়তে পারে না। হয়তো আমার কতগুলো আপনাদের কষ্ট লাগতে পারে, কিন্তু আমি একজন অভিভাবক, আমার 2টো সন্তান এই স্কুলে থেকে পাঠ করে পড়াশোনা করে চলে গেছে। আমরা যথেষ্ট পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের ফল আমরা পেয়েছি। সেই তো আমি বলি, যারা মা আছেন, মায়ের সবচেয়ে দায়িত্ব বেশি। যারা বাবা আছেন, বাবাদের দায়িত্ব বাইরের উপার্জনে তাদের সময় ব্যয় করতে হয়। আপনি যতটুকু সময় ব্যয় করবেন সন্তানের পেছনে, অতটুকুই আপনার সন্তান প্রতিষ্ঠিত হবে। আপনি যে সন্তানকে সময় দিতে না পারেন, ওই সন্তানদের ভালো কিছু আশা করতে পারেন না। সেই তো আমি বলবো ওদেরকে খাওয়া এবং পড়াশোনা, এর বাইরে যেন যে একটা জগৎ আছে, এর দিকে আপনারা খেয়াল রাখবেন। এবং আমি এখানে আসার পর সেই দিকটাই চেষ্টা করেছি তাদেরকে কিভাবে বিদ্যালয়মুখী করা যায়। আর একটা জিনিস, এটা সারা বাংলাদেশে মনে হয় এটা প্রবাহিত হয়েছে, 9ম 10ম শ্রেণীতে উঠলেই বিদ্যালয়ে উপস্থিতি কমে যায়। কেন? আমি দেখেছি সন্তান বাবার সাথে কথা বলছে স্কুলে ক্লাস হয় না। আর স্কুলে ক্লাস হয় না, প্রতিটা ডায়েরি আছে, প্রতিটা শ্রেণীতে ডায়েরি আছে, কোন পিরিয়ডে কোন স্যার ক্লাস নিয়েছে। আপনি এসে দেখে যান যখন কোন পিরিয়ড হয় নাই, আপনার সন্তান বলছে আর আপনি আসছেন। হ্যাঁ, কোচিং সেন্টার মুখী হচ্ছে। একটা কোচিং সেন্টার বদ্ধ ঘরে ওকে কতটুকু শিক্ষা দেবে? খোলা মাঠে, খোলা ময়দানে পরিবেশে যদি ওকে শিক্ষা না পেতে পারে, একটা বদ্ধ ছোট ঘরে ও কতটুকু পড়াশোনা পাবে? আমি কোনো কোচিং সেন্টারের বিপক্ষে বলছি না, আমি বলছি পরিবেশের কথা। একটা প্রতিষ্ঠান থেকে, এখানে অভিজ্ঞ শিক্ষকদের পক্ষ থেকে যে বিষয়গুলো জানতে পারবে, নিশ্চয়ই ছোট একটা আবদ্ধ ঘর থেকে অত কিছু জানতে পারবে না। এই জন্য আমি বলছি অভিভাবক মহোদয়, আমার সন্তান আমি কোনো কোচিং সেন্টারে দিই নেই। আমার সন্তানটা সপ্তাহখানে আগে উচ্চতর MS পড়ার জন্য বিদেশ চলে গিয়েছে, পরের সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। আমার অভিজ্ঞতার আগে আপনাদেরকে বলছি, আমার সন্তান যতক্ষণ বাসায় পড়াশোনা করছে ততক্ষণ আমি রাত্রে ঘুমাই নাই। আমরা 2জনে পালা করে সময় দিয়েছি। অর্থাৎ আপনার সন্তান যতক্ষণ পড়াশোনা করবে আপনারা ততক্ষণ জেগে থাকুন। ওকে পড়তে দিন, ওকে লিখতে দিন, কি পড়ছে কি লিখছে, পড়ার সে লেখাটা বেশি জোর দেন। ও কতটুকু পড়ছে কতটুকু লিখছে সেই অবস্থা আপনি খেয়াল রাখেন।
আমি এখানে এসে আমার নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে। আমি এখানে ওপেন বলা ঠিক হয় না, তবুও বলছি, আপনার সন্তান আপনি স্কুলে দিয়ে আপনি খোঁজ রাখেন না, সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তি করেছেন, মানুষ হয়ে বের হবে না, তা হতে পারে না। এখানে বেশ আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে, আমি ওপেন মঞ্চে বলতে চাই না। আপনার সন্তান আপনি স্কুলে দিয়ে স্কুল থেকে কখন বাসায় ফেরে সেটা তথ্য আপনার জানতে হবে, স্কুলে জানার দরকার নেই। আমি এমনও পেয়েছি মা সাজিয়ে এখানে নিয়ে এসে ছুটি নেওয়ার জন্য, আমি যখন যেটা করেছি আমার কাছে ধরা পড়েছে। আপনি বিষয়টা জানেন না? আপনার সন্তান খারাপ হতে গেলে সবচেয়ে আগে জানবে মা, কিন্তু মারা করে তার অন্যায়টাকে সাপোর্ট দেয়, বাবাকে জানতে দেয় না। তাই তো সন্তানকে তো আপনি নিজের হাতে নিজে শেষ করে দিচ্ছেন, নিজের হাতে নিজে ধ্বংস করছেন। ভালোবাসবেন, কঠোর হবেন, কিন্তু রূঢ় আচরণ করবেন না ওদের সাথে, কারণ ওদের একটা মন আছে। আপনার সন্তানকে, আপনার সন্তান আপনার সবচেয়ে বড় বিনিয়োগ, আপনার সবচেয়ে বড় বিনিয়োগ, বড় সম্পদ। আপনার সেই সম্পদকে যদি আপনি রক্ষণাবেক্ষণ না করতে পারেন, কোনো প্রতিষ্ঠানকে, কোনো শিক্ষককে দায়ী করলে আপনার লাভ হবে? আমরা এখানে আসছি, আজ আছি, এখানে কাল নাই, কিন্তু সন্তানটা আপনার থাকতে হবে। এই জন্য বলছি যে আমার এখানে আর শিক্ষক স্বল্পতা রয়েছে, এখানে আমার 17 জন শিক্ষকের শূন্যপদ রয়েছে। একটা সরকারি স্কুলে বিজ্ঞানের মতো, ভৌত বিজ্ঞানের মতো, গণিতের মতো আমার শিক্ষক স্বল্পতা রয়েছে। আগে জেলা প্রশাসক মহোদয়ের মৌখিক অনুমতি ক্রমে আমি গণিত 6টা গণিতের পোস্ট, সরকারের সৃষ্ট পদ হচ্ছে 6টা, সেখানে আছে মাত্র 3 জন। ভৌত বিজ্ঞানের 4টা পদ, সেখানে আছে মাত্র 2 জন। গুরুত্বপূর্ণ বিষয়ে যদি সাবজেক্ট টিচার না থাকে আমরা কিভাবে চালাবো? আমার শিক্ষকরা যারা আছেন তারা 6টা ক্লাসকে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছেন। আপনারা যদি সহযোগিতা আমাদের না করেন তা আমরা কীভাবে সামনে দিকে আগাবো? যাই হোক, আমি অনেকবার চেষ্টা করেছি। এখন এখানে যারা আছেন, প্রশাসন যারা আছেন, তারা যদি আমাদেরকে আরও সহযোগিতা করেন, হয়তো আমাদের যে ঘাটতিটা আছে আমরা এগুলো ওভারকাম করতে পারবো। এবং আমার ইচ্ছা আছে আমি আগামী মাসে থেকে আমি 8ম, 9ম, 10ম শ্রেণী অভিভাবকদের সাথে মত বিনিময় করবো। সমস্যাগুলো আপনারা চিহ্নিত করবেন, আপনাদেরকে নিয়ে আমরা সমাধানগুলো করার চেষ্টা করব। অনেক কথা বলেছি, তবে সর্বশেষে এখানে যারা এসেছেন, সময় ব্যয় করে ব্যস্ততার মধ্যেও এসেছেন, যারা অভিভাবক এসেছেন, আবার আমি আপনাদেরকে বলবো, সন্তানটা কিন্তু আপনার, সন্তানটা কিন্তু আপনার। সন্তানকে সম্পদে পরিণত করার দায়িত্ব আপনার। আমরা আপনাদেরকে হেল্প করব, আপনাদের সহায়তা করব। আপনার কোনো সমস্যা থাকলে আপনি শ্রেণী শিক্ষকের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন, যদি না পারেন সরাসরি আমার কাছে যোগাযোগ করবেন। আর একটা বিষয় আমি বলছি, এবছর আমি গত বছর 6 মাস হলে এখানে এসেছিলাম, আমি ক্লাসে যে বলেছি কোনো অকৃতকার্য শিক্ষার্থী আমি প্রমোশন দেব না। আমি চেষ্টা করেছি, ইনশাল্লাহ আমি সফল হয়েছি। আমার শিক্ষক আমাকে সহযোগিতা করেছে। অনেক শিক্ষার্থীকে আমি এখান থেকে টিসি দিতে বাধ্য হয়েছি। টিসি দেওয়া আমার মুখ্য উদ্দেশ্য না, কিন্তু আপনার 6টা সাবজেক্টে 5টা সাবজেক্টে ফেল করে, 8 সাবজেক্টে 7 সাবজেক্টে ফেল করে, কীভাবে আপনি তাকে প্রমোশন দেওয়ার চিন্তাভাবনা করেন? কীভাবে আপনি আশা করতে পারেন 8 সাবজেক্টে 7 সাবজেক্ট ফেল করেছে, 1 ডিজিটের নাম্বার পেয়েছে, তাকে কীভাবে প্রমোশন দেওয়া যেতে পারে? একটা সরকারি স্কুল তা হতে পারে না। এবারও বলছি, 2026 শিক্ষাবর্ষে আপনার সন্তানকে যদি সরকারি স্কুলে রাখতে হয়, আপনি সতর্ক হন। 2 ডিজিট অর্থাৎ কোনো অকৃতকার্য শিক্ষার্থীকে সামনে প্রমোশন পাবে না। পৌরসভা ভিতরে 13টা স্কুল আছে, 12টা স্কুল আপনার জন্য অবারিত খোলা, আপনি সেখানে পড়ান, অর্থাৎ আমাদের স্কুলে। তবে বিদায় দিতে চাই না, এই জন্য আপনারা সতর্ক হন। আর সর্বশেষ আমি কথা বলবো যে আমার এখানে আমার যারা আসছেন, আমারও একজন ব্যাচমেট জেলা শিক্ষক কর্মকর্তা আসছেন, ওনার সাথে প্রায় কথা হয়। বাগেরহাটের শিক্ষা ব্যবস্থা নিয়ে উনি বলেন আসলে এখান থেকে আমরা বের হব কীভাবে। যারা সুদীজন আছেন, অভিজ্ঞজন আছেন, তারা চিন্তা করেন যে না, এই ক্ষতিটা বাগেরহাটিবাসীর ক্ষতি হচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের সন্তানদের ক্ষতি হচ্ছে। এই বিষয়টা আমরা মাথায় রাখি। যারা কষ্ট করে এখানে এসেছেন, অভিভাবক যারা এসেছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের সহযোগী হব। এবং যারা যথেষ্ট মূল্যবান সময় ব্যয় করে এখানে সময় দিয়ে, আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধান শিক্ষক, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, একই সাথে আজকের অনুষ্ঠানের সভাপতি, যার মূল্যবান কথাগুলো আমরা শুনেছি। অপ্রিয় হলেও কিছু সত্য কথা স্যারকে বলতে হয়েছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যেন 2026কে আরও সুন্দর করে 27-এ গিয়ে
এই কথা স্যারকে না বলতে হয় সেই প্রত্যাশা করছি।